ভাই তুই কোথায়? আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? 5 মিনিট তো হয়ে গেল, তুই বললি আসবি, এখনো তো আসলি না। আপু, তুই যে বাইরে আসিসনি সেটা আমি খুব ভালো করে জানি। দেরি করিস না, আমি আসতে পারবো না। এবার কিন্তু মার খাবি হারামজাদা। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি আর তুই বলছিস আমি বের হইনি। ভাই মজা করিস না, দেখ সবাই বাসায় চলে গেছে, বান্ধবীদের বললাম তুই আসছিস, ওরাও চলে গেল, আর তুই কিনা এখন বলছিস আসতে পারবি না। আপু, একটা মিটিংয়ের অ্যাটেন্ড করতে হবে, আমি সেদিকেই যাচ্ছি। এই মুহূর্তে আমার পক্ষে আসা সম্ভব না। আব্বু শহরের বাইরে চলে গেল, আমি কি করব বুঝতে পারছি না। তুই প্লিজ রাগ করিস না। তাহলে আমাকে বললি কেন আসবি? আমি একাই বাসায় চলে যেতাম, ড্রাইভারকেও আসতে বলিনি। তোরাও গাড়ি নিয়ে গেলি, এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? এদিকে রিক্সাও পাওয়া যায় না তেমন, আর পেলেও আমাদের বাসার ওইদিকে যেতেও চায় না, কি করবো এখন? আচ্ছা, তুই টেনশন করিস না, আমি আমার বন্ধুকে কল করে দিচ্ছি। ও এক্ষুনি তোর কলেজের সামনে যাবে। একটু ওয়েট কর, ও তোকে বাসায় পৌঁছে দিবে। ও আমাদের বাসাটাও চেনে, আর আগেও কয়েকবার গিয়েছে। যাকে খুশি পাঠা, তবে তাড়াতাড়ি পাঠা। আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, জায়গাটা বেশি ভালো না। কলেজ ছুটি হয়ে যাওয়ার পর বদমাইশদের আড্ডাখানা হয়ে যায় এখানে। আমি আমি এক কাজ করি, ভেতরে গিয়ে বসে থাকি, তুই ওকে তাড়াতাড়ি আসতে বল। সিনথিয়া এতক্ষণ ওর ছোট ভাইকে কল করে কথা বলছিল। আজ সকালে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, কলেজ ছুটি হলে ওকে নিতে আসবে। মেয়েটা একা যাতায়াত তেমন করে না, তাছাড়া আব্বু আম্মু সহজে ওকে একা ছাড়েও না। আর ছাড়বেই বা কেন, মেয়েটা যে বড্ড বেশি আদুরে, সেজন্যই সবসময় আব্বু আম্মু ওকে চোখে হারায়। আবু মেহেদিকে সকালে বলে দিয়েছিল বোনকে কলেজ ছুটি হলে বাসায় পৌঁছে দিতে, কিন্তু একটু আগেই আব্বু কল করে জানালো সে শহরের বাইরে গেছে। বোনকে যেন একা বাসায় চলে যেতে বলে, আর না হলে ড্রাইভারকে পাঠিয়ে দেয়। মেহেদি ড্রাইভারকে কল করেছিল, লোকটা জানালো গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গেছে। সব ঝামেলায় যেন আজকে এসে পড়লো কাঁধে। তাই মেহেদি ওর বেস্ট ফ্রেন্ডকে কল করে বলে দিয়েছে যেন ওর বোনকে একটু বাসায় পৌঁছে দেয়। ছেলেটা প্রথমে ইতস্তত বোধ করলেও পরবর্তীতে আর চুপ করে থাকতে পারেনি। ভেবেছে বন্ধুর বড় আপু মানে ওরও বড় আপু, তাই বন্ধুর কথা রাখতেই এসেছিল। কিন্তু এসে দেখলো মেয়েটা কোথায়, কাউকেই কলেজের সামনে দেখা যাচ্ছে না। ছেলেটা নিজেও কলেজের সামনে এসে ফোন করবে বলে কলটা কেটে দিতেই দ্রুত এসেছে। ব্যবসায়ের কাজে একটু এদিকটাতে আসছিল, তাই ওর সহজ হবে। আর মেহেদির সাথে কাল কথা বলেছিল বলেই হয়তো বন্ধু ওকে পাঠালো। একমাত্র বন্ধু বলে কথা, তাই ওর কথাটা ফেলতে পারে না। ছেলেটা কলেজের সামনে এসে মেহেদিকে কল করলো, তাতেই মেহেদি বুঝতে পারলো বন্ধু পৌঁছে গেছে। তাই বোনকে কল করে বলতে লাগলো, আপু, তুই বাইরে যা, আমার বন্ধু চলে গেছে। দেখো, ছেলেটা দাঁড়িয়ে আছে তোমার জন্য। কাকে পাঠিয়েছিস তুই? আর কে দাঁড়িয়ে আছে, তাকে চিনবো কি করে? এইটা তো বল, যে আগে কখনো দেখা হয়েছে ওর সাথে আমার? না, তোমার সাথে ওর তেমন করে দেখা হয়নি। কিছুদিন হলো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, এই ধরো 1-1.5 বছরের মতো। তবে আমার খুব বিশ্বস্ত। তুমি যাও, গিয়ে দেখো বাইরে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তুমি গিয়ে পরিচয় দাও, আর না হলে ফোনটা ধরিয়ে দাও। সিনথিয়া বাইরে আসলো। কিছুটা হেঁটে কলেজ গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অনেকটা অবাক হলো। তারপর তাড়াহুড়ো করে কাছে আসলো। এরই মাঝখানে ছেলেটা বাইকে বসে থেকে চুলগুলো ঠিক করছিল। কেউ একজন তখনই এসে পাশে দাঁড়ালো। সবটা বুঝে ওঠার আগেই উপাস থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো। ঈশান তুমি? হঠাৎ কারো কথার শব্দে ঈশান হকচকিয়ে গেল। এই শহরে চেনা জানা তেমন কেউই নেই, হাতে গোনা কয়েকজন, তাও বন্ধুরা। তবে কোনো মেয়ে ওকে ডাকতে পারে সেটা ভেবেই অবাক হলো। তাড়াহুড়ো করে পাশে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখার পর হাঁ করে তাকিয়ে রইল। ঈশান পাশ ফিরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে দেখল। তুমি এখানে যে? ঈশানের ঘোর কাটলো, মনে হতে লাগলো এটাই কি তাহলে মেহেদির বোন। কথাটা ভেবেই ও আর এক মুহূর্ত দেরি করেনি, বেশ খানিকটা স্বাভাবিক কণ্ঠেই বলল, তুমি এখানে? না, মানে আসলে আপনি। সিনথিয়া কিছুক্ষণ চুপ করে থেকে একটু মুচকি হেসে বলল, তুমিটাই তো ঠিক ছিল, আপনি করে কেন বলছো? না, মানে আসলে আমি ভাবতেও পারিনি আপনি মেহেদির বোন। হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে? না, অবাক লাগছে। কেন, কখনো বলিনি তাই? ওসব বাদ দিন, এখন উঠুন, আপনাকে বাসায় পৌঁছে দিতে বলেছে মেহেদি। সিনথিয়া দাঁড়িয়ে রইল। কতদিন বাদে ছেলেটাকে দেখলো।
এতদিন বাদে ঈশানের সাথে দেখা হবে কিংবা আবার কখনো দেখা হবে সিনথিয়া সেটা ভাবতে পারেনি। তবে মাঝখানে যখন দুজনের কথা বলা, দেখা করা আর যোগাযোগটা পর্যন্ত বন্ধ হয়ে গেল, তখন সিনথিয়া ভেবেছিল ঈশান ওর থেকে অনেক দূরে হারিয়ে গেছে। এবার সিনথিয়ার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। ঈশান মুখটা কালো করে রেখেছে। আসার পর একবার মেয়েটার দিকে তাকিয়ে তারপর চোখ জোড়া ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, নিন উঠে পড়ুন, আমার কাজ আছে, আপনাকে পৌঁছে দিয়ে আমার বেরোতে হবে। ঈশান এতদিন কোথায় ছিলে তুমি? এগুলো বাদ দিন না, আপনি আমার বন্ধুর বড় বোন, এসব না জানলেও হবে। তোমার তো নয়। উফ, আমার কথার জবাব দাও। কোথায় ছিলে এতদিন? এই শহরেরই কোনো একটা জায়গায় পড়েছিলাম। আর আপনি তো জানেন আমি কাপুরুষ, কিছু করতে পারবো না, সেজন্যই কখনো আপনার মুখোমুখি হবার সাহস হয়নি। সিনথিয়ার মুখটা কালো হয়ে গেল। সেদিনের ওর বলা কথাগুলোই আজকে ঈশান ওকে ফিরিয়ে দিচ্ছে। আপনারা কি ভাবছেন সিনথিয়ার সাথে ঈশান এমন করে কথা বলছে কেন? আর দুজন দুজনকে চিনল কি করে? আসলে সিনথিয়ার ঈশানের সাথে গত 2 বছর আগে ঈশানের সম্পর্ক ছিল। সম্পর্ক বললে ভুল হবে, দুজনের মাঝে অনেক বেশি গভীর সম্পর্ক ছিল। দুজন দুজনকে ভালোবাসতো প্রচণ্ড পরিমাণে, কিন্তু অজানা এক কারণ আর সিনথিয়ার রাগ আর জেদের কাছেই ঈশানকে হার মানতে হয়। কতই বা বয়স ছিল তখন ছেলেটার? মাত্র 23 বছর। অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। পরিবারের অবস্থা বেহাল চলছিল, তার উপর সিনথিয়ার প্রতিনিয়ত বায়নাগুলো ঈশান পারছিল না মানিয়ে নিতে। বারবার মেয়েটা ওকে বলছিল একটা চাকরির ব্যবস্থা করতে, বাসায় ওর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলবে। ঈশান কী করবে জানতো না। ওই সময়টা ওর পরিবারে এমন একটা পরিস্থিতি চলছিল যেটা থেকে ঈশানের বেরিয়ে আসা দরকার ছিল। মেয়েটা ওকে মানসিক শান্তি দেওয়ার জায়গায় অশান্তিটাই বেশি দিচ্ছিল। তাই ঈশান নিজেকে সিনথিয়া থেকে আড়াল করে ফেলেছিল। তার একমাত্র রিজন মেয়েটা নিজেই ছিল। বলেছিল যদি একটা জবের ব্যবস্থা করতে না পারে, যদি ওকে বিয়ের কথা বাসায় বলতে না পারে, তাহলে যেন ওর সাথে আর যোগাযোগ না রাখে। ঈশান অনেক চেষ্টা করেছিল মেয়েটাকে বোঝানোর, কিছুদিন সময় নেওয়ার কথাও বলেছিল, কিন্তু সিনথিয়া তখন বুঝতে নারাজ ছিল। তাই ঈশান নিজে থেকেই দূরে সরে গিয়েছিল। তখন শেষ যেদিন সিনথিয়ার সাথে ঈশানের কথা কাটাকাটি হয়, সেদিন মেয়েটা জেদ করেছিল খুব। তারপর সিনথিয়া নিজেই বুঝতে পেরেছিল যে ঈশান ওর থেকে সত্যিই দূরে সরে গেছে। ওই সময়টা ঈশান পরিবারের এরকম ঝড় চলছিল। ছেলেটা অনেক চেষ্টা করেছিল সব সামলে নেওয়ার। অন্যদিকে সিনথিয়ার পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল। ওদের নিজস্ব ব্যবসা আছে, আর এত বড় বিজনেসম্যানের মেয়ে, তার উপর ঈশান ছিল সাধারণ ঘরে। আব্বু আম্মুর মধ্যে তেমন বনিবান ছিল না। আব্বুরও কিছুদিন যাবৎ আর কোনো খোঁজ খবর ছিল না। সে সময় একটা জবের ব্যবস্থা ওই পরিস্থিতিতে ঈশানের পক্ষে ব্যবস্থা করা সম্ভব ছিল না। 2টা বছর হয়েছিল ছেলেটা মাত্র ঢাকা শহরে এসেছে, আর তারপরেই মেয়েটার এরকম রাগ জেদ ওকে দেখতে হচ্ছিল। অবশ্য দুজনের সম্পর্কের মাঝে বেশি রাগ জেদটাই সিনথিয়ায় দেখাতো। ঈশান প্রেম ভালোবাসার বিষয়ে দূরে থাকার চেষ্টা করলেও সিনথিয়া নিজে থেকেই ওর সাথে সম্পর্কে জড়ায়। অবশ্য প্রথমে ইমোশনালি ব্ল্যাকমেল করেই সম্পর্কটা তৈরি করেছিল। ঈশানেরও ভালো লাগতো মেয়েটার এরকম পাগলামিগুলো, কিন্তু মেয়েটাই শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট করার মূলে ছিল। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর থেকে পেরিয়ে গেছে 2টো বছর। এই 2টো বছরে দুজনের মাঝে যোগাযোগ ছিল না, আর না দুজনের কখনো দেখা হয়েছে। অবশ্য ঈশান রাগ করে নিজেই মেয়েটার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সিনথিয়া যতদিনে রাগ জেদ কমলো, ততদিনে ঈশানের সাথে যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে। মেয়েটা কান্নাকাটি পর্যন্ত করেছে, কিন্তু ঈশান কিছুই জানে না। ছেলেটা ভেবেছিল হয়তো সিনথিয়া ওর সাথে সম্পর্কটা নষ্ট করার জন্যই এরকম জোর জবরদস্তি করেছে, তাই হয়তো ওকে কোনো সুযোগ দিতে চায়নি। এমনটা ভেবে ঈশান নিজে থেকেই দূরে সরে যায়। তারপর কেটে গেল 2টা বছর। তারপর ঈশান ভেবে নিয়েছে সিনথিয়ার সাথে যেটা ছিল সেটা মিথ্যা ছিল, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আর আবেগ ইমোশন দিয়ে জীবন চলে না। এর পক্ষে সম্ভব ছিল না সিনথিয়ার নিজের বউ হিসেবে পাওয়া কিংবা ওর পরিবারের কাছে গিয়ে দাঁড়ানো।
তারপরও ঈশান ভেবেছিল যে সিনথিয়া হয়তো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু 6 মাস বাদে সব কিছু ঠিক হতে ঈশান বুঝতে পারে সিনথিয়া আর চায় না ওদের মাঝে কোনো যোগাযোগ হোক। তাতে ঈশান নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। তবে একটা বিষয়, ঈশান মধ্যবিত্ত পরিবারের থেকে এমন উঠে আসছে, আস্তে আস্তে সবটা স্বাভাবিক হতে শুরু করেছে। উপরওয়ালা হয়তো সুদৃষ্টি দিয়ে তাকিয়েছে ওর দিকে, তাই সব কিছু ঠিক হতে শুরু করেছে। এরই মাঝে আব্বু আম্মুর সম্পর্কটাও ঠিকঠাক হয়ে গেছে। অবশ্যই একটু রাগ জেদার ছেলে মেয়ের প্রতি বাবার এক প্রকার অবহেলা থেকেই ওর আব্বু আম্মুর সাথে যোগাযোগ করতো না। রাগ করেই শহরে চলে এসেছিল আর তারপর নিজেই একটা জব করে সংসারটা চালাচ্ছিল। তারপর আব্বুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর যখন পারলো আব্বু দেশের বাইরে চলে গেছে, সেখানেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য অনেক দিন যোগাযোগ হয়নি। তারপর থেকে ঈশানও 2-3 মাস আম্মুর সাথে যোগাযোগ বন্ধ রেখেছিল। ওই সময়টাতে ভদ্রলোকের পাশে দাঁড়ানো উচিত ছিল। ছেলে মেয়েকে একসাথে আর পুরো পরিবারকে একসাথে পেতেই ঈশানের আব্বু একটা সময় দেশে ফিরে আসে। তারপর ওয়াইফের সাথে যোগাযোগ করে, কিন্তু ভদ্রমহিলা নারাজ ছিল। ঈশান বলে দিয়েছিল যদি ওদের একসাথে দেখতে চাই, তাই দুজন আগে একসাথে হতে হবে, তারপর ওরা ফিরে আসবে। আব্বু আম্মু ছেড়ে যেতে জন্য একসাথে হয়েছিল। তারপর থেকেই পুরো পরিবারকে ঢাকা শহরেই থাকছে। এই মুহূর্তে ঈশানের পরিবারের অবস্থা সিনথিয়াদের বরাবর না হলেও মোটামুটি অনেকটাই ভালো। তাই ঈশান চাকরির জন্য ট্রাই করছিল, কিন্তু আব্বু গ্রামে যত জমি জমা ছিল আর যত টাকা ইনকাম করেছিল বাইরে থাকাকালীন সব দিয়ে ছেলেটাকে একটা ব্যবসায়ীর জন্য সব টাকা পয়সা দেয়। ঈশান আব্বুর বিশ্বাস রাখতে দিন রাত দিয়ে খেটে একটা বিজনেস দাঁড় করিয়েছে। সবেমাত্র শুরু হয়েছে, তবে ছোটোখাটো হলেও ভালোই চলছে। এরই মাঝখানে ঈশান শহরে সেটেল হয়ে গেছে, আর মাঝখানে মেহেদির সাথেও দেখা হয়। ঈশানের প্রতিষ্ঠানটা ছোট হলেও মেহেদি দেখেছে যে ওর প্রতিষ্ঠিত ওর চিন্তা ভাবনা কতটুকু সুদৃঢ় আর কতটুকু ভালো। তারপর থেকেই দুজনের কথা হতো প্রায়, আর আস্তে আস্তে সম্পর্ক। কিন্তু এই সিনথিয়ার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে একটাবারের জন্য জানতে পারেনি যে মেহেদি ওর ভাই। মেহেদি দেশের বাইরে ছিল, তাই ওর সাথে কখনোই যোগাযোগ হয়নি। আর আজকে যখন সিনথিয়া কেমন করে দেখলো, ঈশান অবাক হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে অবাক হলে চলবে না। আর সবচেয়ে বড় বিষয়, এত অবাক হয়ে বা কী হবে, যেটা ছিল সেটা 2 বছর আগেই ছিল। মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে, নয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আর আমাদের লাইফ থেকে যেটা হারিয়ে যায় সেটা চলে যায়, সেটা ঠিক হওয়া কিংবা সবসময় ফিরে পাওয়াটা সম্ভব হয় না। তাই ঈশান সবটা এড়িয়ে যাওয়ার চিন্তা করলো। কিন্তু সিনথিয়া নাছোড়বান্দা, বারবার ওকে এসব কথা জিজ্ঞেস করছে। মেয়েটা যে অতীতের ভাবনায় ডুব দিয়েছে, ঈশানও সেটা বুঝতে পারলো। ও একটু গলা খাকারি দিল, ভাবলো যে এসব চিন্তা ভাবনা না করে নিজের কাজে যাওয়াই ভালো, যেটা হবার না সেটা নিয়ে না ভাবাই ভালো। আর সিনথিয়া নিজে থেকেই তখন সম্পর্ক নষ্ট করেছিল। যদি 6 মাস বাদে ঈশানের সাথে যোগাযোগ করতো, একটাবার সরি বলে দিত, তাহলে ঈশান হয়তো মেয়েটাকে বুকে জড়িয়ে নিত। কিন্তু মেয়েটা নিজেই চায়নি ওর সাথে যোগাযোগ হোক, তাই ঈশান আর চেষ্টা করেও যাই হোক সিনথিয়া বাইকে উঠছে না দেখে এবার ঈশান বলতে লাগলো, নিন আপু, উঠে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, আমার কাজ আছে, যেতে হবে আমাকে। সিনথিয়ার ঘোর কাটলো ঈশানের মুখে আপু ডাকটা শোনার সাথে সাথেই। অবাক হলো ছেলেটা ওকে আপু বলছে। সিনথিয়া অবাক হলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপু বলতেছো কেন তুমি আমার ঈশান? আপনি আমার বন্ধুর বড় বোন, বয়সে সিনিয়র, তাই আপু বলাটাই বেটার। তুমি আমাকে আপু বলবে না ব্যাস। আমি তোমার বন্ধুর বোন হতে পারি, কিন্তু আগে আমাদের মাঝে একটা সম্পর্ক। আমিও সব ভুলে গেছি। সিনথিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজকে এমন করে দেখা হইতে ঈশানের সামনে কেঁদে ফেলল, কেন নিজেও জানে না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ঈশান বুঝতে পারল, কিছু বলল না। তবে সিনথিয়া চোখ জোড়া মুছে নিয়ে নাক টেনে বলতে লাগলো, সত্যি কি আমায় ভুলতে পেরেছো তুমি? মাঝে মধ্যে আমাদেরকে অনেক কিছুই ভুলে যেতে হয় ম্যাডাম। এখন উঠুন, আর দেরি করবেন না। আপনার যেমন সময়ের মূল্য আছে, তেমনি আমার কাছেও আছে। সিনথিয়া এবার উঠে বসলো, তারপর এক হাতে ঈশানের কোমর জড়িয়ে ধরল। ঈশান অবাক হলো না, হয়তো মেয়েটা আগের মতোই বাইকে বসতে ভয় পায়।
ঈশান ভাবছে সিনথিয়া হয়তো এতদিন বাদে ওদের সব কিছু মনে পড়ে গেছে, সেজন্যই এরকম করে চোখের পানি ফেলছে। তাই ছেলেটা একটাবারও জিজ্ঞেস করলো না ও কাঁদছে কেন। সিনথিয়া চুপ করে থেকে কিছুক্ষণ বাদেই দু হাতে ঈশানকে জড়িয়ে ধরলো। এবার ঈশান অবাক হলো, সিনথিয়ার এমন কাজে। ঈশান বাইকটা ব্রেক করলো, আর তাতেই সিনথিয়া যেন ওর উপর হুমড়ি খেয়ে পড়লো। আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো, পিঠে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, বাইক থামালে কেন? না মানে আসলে আপু, আপনি আমাকে এমন করে জড়িয়ে ধরেছেন তাই আনইজি ফিল হচ্ছে। আমি তোমার বন্ধুর বোন হলেও আগে তোমার গার্লফ্রেন্ড, তারপরে অন্য কিছু। ঈশান, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর এইসব নিয়ে আমি ভাবছি না। আপনি আমার থেকে দূরত্ব রেখে বসুন। সিনথিয়া চুপ করে রইল, তারপরও ছাড়লো না। ঈশান আবারও বাইক স্টার্ট করলো। সিনথিয়া বাইকের বারবার লুকিং গ্লাসে দেখছিল ঈশানের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। এখনও ঈশান ওকে ভালোবাসে, সিনথিয়া সেটা খুব ভালো করেই জানে। তবে যাই হোক, ছেলেটা যে ওকে এখনও ভুলে যায়নি সেটা ওর চোখ মুখে বলে দিচ্ছে। সিনথিয়া কিছুক্ষণ যাবৎ ঈশানের সাথে কথা বলার ট্রাই করলেও কী দিয়ে কি শুরু করবে খুঁজে পাচ্ছিল না। দোষটা যে ও নিজেই করেছিল। ও চাইলেও পারতো ছেলেটার সাথে যোগাযোগ করতে, কিন্তু তখন রাগের মাথায় ছেলেটা কেমন করে আঘাত করলো। তারপর হয়তো বা ছেলেটা অনেক ট্রাই করেছিল, কিন্তু মেয়েটার জেদের জন্য ঈশান পারেনি। আর ঈশানের শেষ দিনের বলা কথাগুলোই সিনথিয়াকে বারবার ভাবাচ্ছে। সেদিনের সেই কথাগুলোই হয়তো ঈশানকে অনেক হার্ট করেছিল। সিনথিয়া বলেছিল ঈশানের পক্ষে সম্ভব না কোনো কিছু করা, ও একটা লুজার। সিনথিয়া একটা সময় চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, কি করছো আজকাল? এই তো ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি। তোমার পরিবার, আপু আম্মু কেমন আছে? ঈশান একটু মুচকি হাসলো, তারপর আর তাচ্ছিল্য করে বলল, কিছু থাকুক বা না থাকুক, পরিবার এখন সাথে আছে। আর আব্বু আম্মু ওদের ভুলটা বুঝতে পেরেছে। ভবিষ্যতের কথা ভেবে আর বোনের বিয়ে দিতে হবে সে চিন্তা করেই এক হয়েছে। আর আব্বুর মাঝখানে একটা অ্যাক্সিডেন্টের কারণেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। ঈশান চুপ করে রইল। একটাবারও মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করছে না, তাই ওর অবাক লাগছে। আগে হলে প্রতিনিয়ত ওকে সব বিষয়ে জিজ্ঞেস করতো, কখন কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, ওকে বলে যায়নি কেন, এসব বিষয়ে জেদ করতো ছেলেটা। তবে সেদিনে সেই ঈশানটা এখন যে আর নেই, সিনথিয়া সেটা বুঝতে পারছে। ছেলেটা ওর জন্যই পাল্টে গেছে, এটা ভেবেই খারাপ লাগছে। এতদিন বাদে দেখা বলতেও পারছে না সিনথিয়া ঈশানকে এখনও ঠিক কতটুকু ভালোবাসে। সিনথিয়া বুঝতে পারছে যে ঈশান এখন নিজের অবস্থানেই কথা ভেবে আর ওর ভাইয়ের বন্ধু ভেবেই হয়তো ওকে ভালোবাসতেও দূরে সরে থাকবে। মেহেদি যে ঈশানকে অনেক বেশি বিশ্বাস করে, তাই হয়তো ছেলেটা এখন আর চাইবে না ওরকম কিছু হোক। সিনথিয়ার এতদিন বাদে ঈশানকে কাছে পেয়ে ওর বুকে মাথা রেখে একটাবার শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছেটা পূরণ করতে পারছে না। সিনথিয়া ঈশান সেদিন কতটা কষ্ট দিয়ে ফেলেছে এই মুহূর্তে বুঝতে পারছে, যার জন্য ছেলেটা ওকে চিনতে পারলেও ওর ভালোবাসার কথাটা বলা তো দূরে থাক, ওর সাথে ঠিক আগের মতো কথা বলতেও চাইছে না। আর বলবেই বা কেন? সব কিছুর মূলে তো সিনথিয়া নিজেই ছিল। সম্পর্কটা ওর জন্যই নষ্ট হলো। মেয়েটা ঈশানের জায়গায় থাকলে ঠিক একই কাজ করত। সিনথিয়া অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে আবারও প্রশ্ন করল, আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না? আমি কেমন আছি আর কিভাবে আছি? ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছিলেন, যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন, তাই না? যারা ছেড়ে যায় তারা ভালোই থাকে, তাদের কখনো কষ্ট হয় না। সিনথিয়া অসহায়ভাবে লুকিং গ্লাসে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশান একটাবারও মেয়েটার দিকে তাকালো না, জানে ওই চোখের মায় আবার পড়ে গেলে হয়তো মেয়েটার থেকে দূরে যাওয়া সম্ভব হবে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে। গত 2 বছর সিনথিয়ার সাথে যোগাযোগ না থাকলেও প্রথম একটা বছর ঈশান অনেকটা ভেঙে পড়েছিল। ওকে আব্বু আম্মুর যোগাযোগ ছিল না, তার উপর আবার দুজনের সম্পর্কের মাঝে সিনথিয়া এরকম করে ওকে দূরে সরিয়ে দিয়েছিল। সব মিলিয়ে ঈশানের নিজেকে পাগল মনে হচ্ছিল। বন্ধুরা প্রায়ই বলতো, কেন এরকম পাগলের মতো এলোমেলো ঘুরে বেড়াই। ঈশান হাসতো, কিন্তু বলতে পারতো না। ওরা জানতো সিনথিয়ার সাথে সম্পর্ক ছিল ঈশানের, তবে মেয়েটা যে ওকে এই পরিস্থিতিতে একা করে দিয়ে চলে গিয়েছিল সেটা জানতো না। যে সময়টাই সিনথিয়ার খুব বেশি প্রয়োজন ছিল ঈশানের লাইফে, ঠিক তখনই মেয়েটা ওকে ছেড়ে গিয়েছিল। তাই এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। ঈশান চুপ করে আছে দেখে সিনথিয়া বলতে লাগলো, তুমি চলে যাওয়ার পর আমি ভালো নেই ঈশান।
এটা আপনার মুখের কথা, মনের কথা নয়। তবে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন নিশ্চয়ই, আর না হলে বিয়ে করে নিয়েছেন। ঈশানের এমন দ্বারা কথাতে সিনথিয়া এবার ফুপিয়ে কেঁদে উঠল। তুমি আমাকে এতটাই বাজে মেয়ে বলে মনে করো ঈশান? আমি একটাবারও আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেইনি ম্যাডাম। তাছাড়া আপনি আমার বন্ধুর বড় বোন, এসব নিয়ে আমি ভাবছি না। দয়া করে এইসব বিষয় নিয়ে আমাকে আর কিছু বলবেন না। বেশ, আমি যদি সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি তেমন কিছু আর চাই না। আমার পক্ষে আর সম্ভব না এমন কিছু করা। আর মেহেদি আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু সম্পর্কটা তোমার সাথে আমার আগে ছিল ঈশান। ছেড়েও আপনি প্রথমে গিয়েছিলেন। আমি আপনাকে না কখনো ছেড়ে যেতে চেয়েছি, আর না কখনো এরকম করে দূরে সরিয়ে দিয়েছি। এখন আপনি আমার বন্ধুর বোন, আমি এসব নিয়ে ভাবতেও চাইছি না। মেহেদির সাথে সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি করতে চাইছি না। আপনি চলে গিয়েছিলেন, সেটা আমি মেনে নিতে পারবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড আমার লাইফ থেকে সরে গেলে অনেক বেশি কষ্ট পাবো। আপনি এসব নিয়ে আর কোনো কথা বলবেন না আপু। আমাদের মাঝে যেটা ছিল, মেহেদিকে সেটা কখনো জানতেও দিবেন না। ঈশানের এটুকুই শেষ বলা কথা ছিল। তারপর সিনথিয়াদের বাসার সামনে এসে বাইকটা থামাতেই সিনথিয়ার ঘোর কাটল। ঈশান বাইক থামালেও সিনথিয়া কিছুক্ষণ যাবৎ অমন করেই ঈশানকে জড়িয়ে ধরে বসে রইল। আপনার বাসায় এসে গেছে, নামুন এবার। সিনথিয়া নেমে গেলে তারপর ঈশানের মুখের দিকে চেয়ে রইল। ঈশান চলে যেতে গেলে সিনথিয়া বলতে লাগলো, ভিতরে যাবে না? আমার সীমাবদ্ধতা এই পর্যন্তই, এর থেকে বেশি এগোনো আমার জন্য নিষিদ্ধ। ছেলেটা কি বলল সিনথিয়া বোঝার আগেই ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সিনথিয়া ঈশানের যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হতে লাগলো ছেলেটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে, না হলে ছেলেটা ওকে এমন করে কখনোই বলতে পারতো না। ঈশান জানেও না যে ও চলে যাওয়ার পর সিনথিয়া কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ানো তো দূরে থাক, কারোর সাথে ভালো মতো কথাও বলে দেখেনি। মেয়েটা স্বাভাবিকভাবেই বাড়ি আসলো, আম্মুর সাথে কথা বলে রুমে আসলো। কিন্তু রুমে আসার পর কান্নায় ভেঙে পড়ল। এতদিন বাদে ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে তাকে একবার জড়িয়ে ধরার ইচ্ছেটা পোষণ করতে পারেনি। জোর করে জড়িয়ে ধরলেও ঈশান বারবার বারণ করেছে যে ছেলেটা ওকে কাছে পেলে খুব শক্ত করে একবার জড়িয়ে ধরতো, রোজ বলতো একবার করে হাগ করতে। সে ছেলেটাই আজ বলেছিল ওকে ছেড়ে দূরে সরে বসতে। পরিস্থিতি আর পরিবেশ সবাইকে আসলেই পাল্টে দেয়। সিনথিয়া এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এসবের পিছনে একমাত্র ওরই কারণ। সিনথিয়া নিজের ভুলেই ওর ভালোবাসাটা হারিয়েছে, সেটা আজকে ওর সাথে কথা বলে বুঝতে পারল। অন্যদিকে সিনথিয়ার সাথে আবার কখনো দেখা হবে ঈশান সেটাও ভাবেনি। এমন করে গেল মাঝে কয়েকটা দিন। সপ্তাহখানেক বাদের ঘটনা। সিনথিয়াকে এমন করে মন খারাপ করে থাকতে দেখে মেহেদি এসে বোনের পাশে বসলো, তারপর বলতে লাগলো, সেদিন কি যেন বলছিলে আপু? কি হয়েছে বলো তো? তোকে মন খারাপ দেখাচ্ছে কেন? না মানে, ঈশানের সাথে তোর কতদিন যাবত পরিচয়? বোনের মুখ থেকে এরকম কথা শুনে মেহেদি হয়তো অবাক হলো। এটা ভেবেছে ওর নামটা জানলো কি করে আপু? মেহেদি প্রশ্ন করার আগেই সিনথিয়া বলল, তোর বন্ধুর নামটা আমি জানতেই পারি, ওকে জিজ্ঞেস করেই জেনেছি। এখন বল, ওর সাথে কতদিন যাবত চেনা জানা তোর? এই তো বছর দেড়েকের মতো। কেন, ছেলেটা কি ভালো নয় আপু? না তা না, তবে দেখে চুপচাপই মনে হয়। আগে কখনো দেখিনি তো আমাদের বাড়িতে, তাই জিজ্ঞেস করলাম। 1.5 বছর হয়ে গেছে, কখনো তো ওকে আনিসনি আমাদের বাসায়। ও একটু বেশিই ব্যস্ত, আর কিছুদিন যাবৎ একটা নতুন বিজনেস শুরু করেছে, তারপর থেকে আরও ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে 2বার না 3বার আমাদের বাসাতে আসলেও তখন তুমি বাসাতে ছিলে না, তাই দেখা হয়নি। কেন, ছেলেটা ভালো নয় নাকি? সত্যি করে বল আপু। না তেমন না, আসলে ওকে কোথাও যেন দেখেছি বলে মনে হয়, তাই আর কি বলছিলাম। কিন্তু তোর হাব ভাব আমার কাছে তেমন মনে হচ্ছে না। আপু, প্রেমে পড়লি নাকি আমার বন্ধুর? আজব আজব কথা বলিস না তো, যত সব ফালতু কথা। ও আমার থেকে জুনিয়র ভাই। তাতে কি, ছেলেটা নিজেই সব কিছু করার চেষ্টা করছে। এতদিন স্ট্রাগল করে বড় হয়েছে। ওর আব্বু আম্মু একসাথে থাকতো না, রাগ করে দুজন দুদেশে থাকতো, তারপর ওদের জন্য এক হয়েছে। ভেবেছে ছেলেমেয়ের ভবিষ্যৎ, বিয়ে দিতে হবে, ওদেরকে কথা শুনতে হবে, তাই এক হয়েছে। আর এখন আব্বু হেল্প করলেও ও নিজে থেকে একটা বিজনেস দাঁড় করিয়েছে। সব নিজেরই কৃতিত্ব। আর বাবার থাকলে ছেলে পায়, এটা তো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই তুমি চাইলে আমি ওর সাথে কথা বলতে পারি আপু।
সিনথিয়ার অবাক লাগলেও কিছুটা লজ্জা পেল। বন্ধুর বোনের সাথে ঈশান প্রেম করেছে, আবার সেই বন্ধু নিজে থেকেই এমন কথা বলছে। সিনথিয়ার ইচ্ছে করছিল সবটা বলে দিতে, তারপরও বলতে না পেরে খানিকটা লজ্জা পেয়ে শুধু বলল, ইচ্ছে একটা ছেলে, আর আমি ওর বন্ধুর বোন, ওর বন্ধুর বোন হই। এসবও আমাকে নিয়ে ভাববে না। তাতে কি, ছেলেটা দেখতে কিউট, তাছাড়া বন্ধুর বোন আছে, আজকাল বউ হয়ে যাবে, এরকম তো প্রায়ই হচ্ছে। এত অবাক হওয়ার কি আছে এতে? সিনথিয়া বিরক্তি নিয়ে উঠে গেল। মেহেদি হাসতে লাগলো, বুঝতে পারলো বোনটা লজ্জা পেয়েছে। ওর থেকে বড় হলেও মেহেদি মাঝে মধ্যে এমন এমন সব কথা বলে যার জন্য বোনটা লজ্জায় পড়ে যায়। অন্য কথাগুলো ভেবেই মেহেদি হাসতে লাগলো। আপু যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে লাগলো, তখনই মেহেদি হেসেই বলতে লাগলো, আপু, অফারটা কিন্তু চালু রইলো, তুমি চাইলে আমি কথা বলতে পারি। সিনথিয়া দৌড়ে চলে গেল লজ্জা পেয়ে। এক সপ্তাহ পরের ঘটনা। সেদিন ঈশান সবেমাত্র ওদের ফ্যাক্টরি থেকে বেরিয়েছে। এরই মাঝখানে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। এই মুহূর্তে আবার কে ফোন করলো? তবে চারপাশে ওদের কোম্পানি আর এই ছোট প্রজেক্টর হলেও ওদের সুনাম ছড়িয়ে পড়েছে, তাই হয়তো কেউ ওদের সাথে বিজনেসের জন্য ফোন দিয়েছে। ঈশান বিষয়টা ভেবেই কল রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো, আর কথাগুলো এমন ছিল। কোথায় তুমি? ঈশান অবাক হলো। আন্নোর নাম্বার, তার উপর মেয়েলি কণ্ঠ। তার মানে কেউ ভুলভাল করে কল করেছে কেউ। আপনি কে আর কাকে কল করেছেন? তুমি তো ঈশান, এমন তো না যে আমাকে চিনতে না পারলে আমি তোমাকে চিনতে পারছি না। তুমি আমার কণ্ঠস্বর ভুলে গেলেও আমি ভুলিনি ঈশান। কিন্তু আমার নাম্বার কোথায় পেলেন? তোমার বন্ধুই দিয়েছে। জিজ্ঞেস করলাম সে আসতে পারবে কি না, বললো আসতে পারবে না। তখন বললাম তার বেস্ট ফ্রেন্ডকে পাঠাতে, বললো সে অফিসের জন্য ব্যস্ত হয়ে পড়বে, তাই নম্বরটা টেক্সট করে দিতে বললাম। ভালো করিনি বলো? রোজ রোজ ওকে ডিস্টার্ব করার থেকে তোমাকেই করি, কি বলো? মেয়েটার এমন ধারা কথাতে ঈশানের বিরক্তি লাগলেও চুপ করে রইল। তারপর একটা সময় মনে হতে লাগলো, এই মেয়ে কি আবার ওকে জ্বালাতে শুরু করবে নাকি। ঈশান বিরক্তি প্রকাশ না করলেও খানিকটা চুপ করে থেকে শান্ত কণ্ঠেই বলল, তো বলুন, কি জন্য ফোন দিলেন? আর কত আপনি বলে ডাকবে? শোনো, এরপর ভুলেও যদি আপু আর আপনি করে বলেছো, তাহলে থাপ্পড় মারব, ইডিয়েট। আমি ইডিয়েট সেটা আজ নতুন কিছু নয়। বলুন, কি জন্য কল করেছেন? আমি বিজি আছি। আমার সাথে এত ব্যস্ততা দেখিয়ে লাভ নেই বেবি। তোমাকে বলছি তুমি আমাকে নিতে এসো, আর আমি সেই আগের দিনের মতো কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। আসলে কোনো গাড়ি পাচ্ছি না, আর এদিকে তেমন গাড়িও পাওয়া যায় না আমাদের ওদিকে যাওয়ার জন্য। তুমি একটু আসো না প্লিজ বেবি। দেখুন, আপনি রোজ রোজ এরকম করে আমাকে কল করবেন না। আর হ্যাঁ, এরপর থেকে নিতে আসার কথা বলবেন না। আজকেই শেষ, আর আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করবেন না প্লিজ। আপনার ভাই যদি জানতে পারে তাহলে কষ্ট পাবে। তাই বলছি, এসব বন্ধ করুন। আমি কাজের জন্য অনেক বেশি ব্যস্ত থাকি। আপনার বাবা ভাই যেরকম ব্যস্ত, আমিও ঠিক তেমন করেই ব্যস্ত। তবে আপনি আজকে আশা নিয়ে ফোন করেছেন, তাই আমি আসছি। তবে এরপর থেকে আর এই আশাটুকু করবেন না ম্যাডাম। ঈশান সিনথিয়াকে কোনো কথা বলার আর সুযোগ দিল না। বাইক নিয়ে মিনিট 30-এর মধ্যেই কলেজের সামনে। ঈশানের অফিস থেকে একটু দূরে কিনা, সেজন্যই আসতে বেশ খানিকটা বেগ পেতে হলো। তবে আস্তে আস্তে মনে হতে লাগলো মেয়েটা কী চাইছে ওর কাছে। বিষয়টা ভেবেই ঈশান এসে বাইকে নামলো। মেয়েটা দাঁড়িয়ে আছে বেশ মুখ গোমড়া করে। ঈশান আসতেই মেয়েটা এসে উঠে বসলো, তারপর পিছন থেকে সে আগের দিনের মতো দু হাতে জড়িয়ে ধরলো। আগে ভালো লাগা কাজ করলেও এখন বিরক্তি লাগছে। সিনথিয়া বুঝতে পারলো, তবে ঈশানকে কিছু বলতে দিল না, নিজে থেকেই বলতে লাগলো, অনেক রাগ করে আছো আমার উপরে, তাই না জানটা? এই জন্য এখন কথা বলতেও ইচ্ছে করছে না আমার সাথে। না, রাগ করার অধিকার আপন মানুষেরই থাকে। আর আমি আপনার আপন কেউ নই যে রাগ করব। আর হ্যাঁ, এসব পাগলামি করবেন না। আপনার জন্য মেহেদির কাছে হয়তো আমাকে ছোট হতে হবে, আর আপনার জন্য যেটা পাগলামি আমার কাছে সেটা ক্ষতির কারণ। তাই দয়া করে এমন কিছু করবেন না যার জন্য আপনার ভাইও আমাকে ভুল বুঝতে আরম্ভ করে। ভাই ভাইয়ের জায়গায় আছে, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়। গার্লফ্রেন্ড কথাটা শোনার সাথে সাথেই ঈশান হাসতে লাগলো। হাসতে হাসতেই কিছুক্ষণ যাবৎ লুকিং গ্লাসে মেয়েটার দিকে তাকিয়ে রইল। সিনথিয়ার মেজাজ খারাপ হচ্ছিল ছেলেটাকে এমন করে হাসতে দেখে। এমন করে দাঁত কেলাচ্ছ কেন তুমি? তোমার কি মনে হয় আমি মজা করছি? আমি মোটেও মজা করছি না জান।
আমি কিন্তু তোমার বিষয়ে এখনও সিরিয়াস। আর তুমি আমার সাথে মজা করতেছো বেবি। মজা নয় তো কি? না হলে গার্লফ্রেন্ড কথাটা আপনি কিভাবে বলতে পারেন? আপনি আমার গার্লফ্রেন্ড, সেটা কবে থেকে? 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে সম্পর্কটা শেষ হয়ে গেছে। সেটা আপনি নিজের হাতে শেষ করেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, সবটা ঠিক রাখার। আর আপনি, যাই হোক, খামাখা এইসব অবান্তর কথা আমাকে মনে করাবেন না। আপনিও মনে করবেন না। সেটা আপনার জন্যই ভালো হবে, আমাদের দুজনের জন্যই মঙ্গল। আর হ্যাঁ, এরপর আপনি আর আমাকে ডাকবেন না প্লিজ। সিনথিয়া অসহায় চোখে ছেলেটার দিকে তাকিয়ে থাকলেও ঈশান আর ওকে কিছু বলার সুযোগ দিল না। বাসার সামনে এসে বাইকটা থামিয়ে দিতেই মেয়েটা নেমে গেল। সিনথিয়া ঈশানের হাত ধরতেই ও হাতটা ছাড়িয়ে নিল আর বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, এরকম পাগলামি আর দ্বিতীয়বার করার চেষ্টাও করবেন না। আমি আপনাকে ব্লক করে দিব। আর আপনি আমাকে কল করবেন না প্লিজ। এমন করেই কাটলো মাঝে একটা মাস। এই একটা মাসে কয়েকবার দুজনের দেখা হয়েছে, তবে সিনথিয়ার সাথে ঈশানের তেমন করে কথা হয়নি। বাসায় আসতে বলেছে, ঈশান আসেনি। সিনথিয়া আম্মুকে দিয়ে কল করেছে, আর ভদ্রমহিলা বলেছে ওদের বড়লোক বলে ঈশান নাকি পছন্দ করে না। এসব আজে বাজে কথা বলেই ছেলেটাকে বাসায় আসতে বাধ্য করেছে। ঈশান মেহেদির বাসায় আসার পর মেয়েটা নানা বাহানায় ঈশানের কাছে থাকার চেষ্টা করেছে। ঈশান জানে না এতদিন বাদে ওর সাথে দেখা হওয়ার পর কেন মেয়েটা ওর আশেপাশে ঘুরঘুর করছে। তবে আগের মতোই যে ঈশানের প্রতি ভালোবাসাটা রয়ে গেছে সিনথিয়ার, সেদিন রাগের কারণে এমন একটা কথা বলল। সিনথিয়ার সম্পর্কের মাঝে প্রতিনিয়ত ঈশানকে বলতো যে কোনো সময় বাসা থেকে ওর বিয়ের কথা বলতে পারে, কিন্তু গত 2টা বছর পার হয়ে গেছে, আদৌ দুজনের কেউই বিয়ে করেনি। তাহলে সেই সময় ঈশানের কী দোষ ছিল? তখন ওকে তো একটু সময় দেওয়া উচিত ছিল সিনথিয়ার। ওদিনের পর মেয়েটা ঈশানের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ঈশান নিজে থেকেই পরবর্তীতে সিনথিয়ার নাম্বারটা ব্লক করে রেখেছে। ভেবেছে মেয়েটার সাথে যোগাযোগ করলে ঝামেলা হবে, ওর প্রতি দুর্বল হয়ে গেলে কাজের প্রতি মনোযোগ দিতে পারবে না। বড়লোকের মেয়ে, ওকে পাওয়া কিংবা নিজের করে নেওয়ার মতো সামর্থ্য ঈশানের নেই। এসব জানাজানি হলে তাতে মেহেদি ওর প্রতি বিশ্বাস হারাবে। তাই ঈশান আর চাইছে না এই মেয়েটার জন্য দ্বিতীয়বার লাইফে কোনো অঘটন ঘটুক। যাই হোক, সেদিন ঈশান বাসায় শুয়েছিল। ছুটির দিন, আজকে আর ফ্যাক্টরির দিকে যায়নি। কাল সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে। আজকে শ্রমিকদের একটা ছুটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতি শুক্রবারই হাফ বেলা করে কাজ করার ব্যবস্থা থাকে। আজকের দিনটাই ছুটি করেছে, তাই 12টা অবধি ঘুমিয়েছিল ছেলেটা। তারপর উঠে জুমার নামাজ আদায় করে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে রইল। ভালো লাগছে না কিছুই। প্রতিদিন একগাদা কাজ করতে হয়। এত কাজের চাপে একদম নিজের স্বাভাবিক লাইফ ভুলতে বসেছে। একটু বাদে ঈশান রুমে এসে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সিনথিয়ার নাম্বার থেকে কল আসলো। তবে ঈশান টের পেল যতক্ষণে ফোন রিসিভ করলো। মেয়েটার নাম্বার অনেক আগেই ব্লক করে রাখলেও আজকে নতুন একটা নাম্বার থেকে কল করেছে। ঈশান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সিনথিয়া বলতে লাগলো, কোথায় আছো তুমি? কি আপনি? আমি সিনথিয়া, ভালোভাবেই বলছি। শোনো, আমার সাথে দেখা করো, একটু গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। সম্ভব না, আমি এখন ঘুমাবো। আপনার যদি কোনো কাজ থাকে সেটা আপনার ভাইকে বলুন। রোজ রোজ আমাকে ডাকার কোনো কারণ দেখছি না। তুমি আসবে নাকি মেহেদিকে আমার সবটা বলতে হবে? তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তুমি আমাকে ঠকিয়েছো, এসব কিছু বলবে ওকে বেবি? সিনথিয়ার মুখে এমন কথা শুনে ঈশান কিছুটা অবাক হলেও পরক্ষণে মনে হতে লাগলো মেয়েটার ইমোশনালি ব্ল্যাকমেল করছে। কথাগুলো ভেবে ঈশান খানিকটা রাগী কণ্ঠে বলল, এটা কিন্তু আপনার বাড়াবাড়ি। আপনি এবার একটু বেশি বেশি করছেন। আপনি এমন করে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। ভাবিনি জানটা এত সহজ বিষয়টাতে কাজ হয়ে যাবে। তার মানে তুমি ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছ? তাহলে তো আমাকে করতেই হয় বেবি। দেখুন, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আপনি জানেন আমি আপনার কথাতে আসতে বাধ্য নই। প্লিজ ঈশান, আমি ইমোশনাল ব্ল্যাকমেল করছি না শোনা। একটু দেখা করো না আমার সাথে। মেয়েটা বারবার রিকোয়েস্ট করতে লাগলো, এতবার তেলাতে লাগলো, যার জন্য ছেলে শেষে রাগ করে বলে দিল আসছে। আর তাতেই সিনথিয়া এত বেশি খুশি হয়ে গেল যেটা কল্পনার বাহিরে। ও ভাবতেও পারেনি ঈশান এত সহজে রাজি হয়ে যাবে। সিনথিয়া বাসা থেকে কিছুটা দূরে এসে ঈশানকে কল করলো।
একটু বাদেই ছেলেটা এসে ওর সামনে দাঁড়ালো। সিনথিয়াকে দেখতে আজকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। মেয়েটা আজকে শাড়ি পরেছে, কালো শাড়িতে একদম পুতুলের মতো লাগছে। যে কোনো ছেলে প্রথম দেখাতেই ক্রাশ খাবে। ঈশানও তার ব্যতিক্রম হলো না, তবে একটু তাকিয়ে থেকে চোখ জোড়া ফিরিয়ে নিল। সিনথিয়া একটু মুচকি হাসলো, তারপর বাইকে উঠে বসতেই পিছন থেকে একসাথে জড়িয়ে দৌড়ে ওর কাঁধে ধুতনি ঠেকালো। কি করছেন কি? আপনার এলাকায় এটা যদি কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এদিক দিয়ে প্রায় যাই, সবাই যদি দেখে দেখে আপনার আব্বু আম্মুর কাছে বলতেও দ্বিতীয়বার ভাববে না। মানুষ দেখে ফেলবে তাই বলে কি আমরা প্রেম করতে পারবো না শোনো? দেখুন আপু, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি যদি এরকম করতে থাকেন তাহলে এসব মেহেদিকে আমার নিজেই বলতে হবে, আর এই শহরটাকেও আমার ছাড়তে হবে। সহজ ছাড়া কথা শুনেই সিনথিয়ার মুখটা কালো হয়ে গেল। ঈশান বাইক চালাতে আরম্ভ করলো। মেয়েটা কোথায় যাবে, কি করবে কিছুই বলছে না। এরই মাঝখানে ওর নাম্বারে একটা কল আসতেই সিনথিয়া ফোনটা রিসিভ করে বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো। কি সমস্যা কি আপনার? এত বারবার আমাকে ডিস্টার্ব কেন করছেন? আপনাকে বলছি না আমার বয়ফ্রেন্ড আছে, তারপর এত কথা কেন বলতে হবে আপনাকে? ওপাশ থেকে কি বললো কে জানে, তবে ঈশান বুঝতে পারলো যে কল করেছে সে নিশ্চয়ই কোনো ছেলে হবে। ছেলেটা হয়তো সিনথিয়াকে পছন্দ করে আর ডিস্টার্ব করছে রোজ রোজ, সেজন্যই মেয়েটা এমন করে কথা বলল। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। সিনথিয়া তখন বলতে লাগলো। বাসায় হয়েছে এক জ্বালা, প্রতিনিয়ত বিয়ের জন্য চাপাচাপি করছে, এইদিকে তোমাকে বোঝাতেই পারছি না, তার উপরে আবার এই হারামজাদাটা প্রতিনিয়তই বলছে বাসায় আসবে। আমি কি করবো ঈশান, কিছুই বুঝতে পারছি না, তোমাকে বোঝাতেও পারছি না। আমার কথা শোনো, চলো একজনের সাথে দেখা করতে যাব, আর আজকে ওকে বুঝিয়ে দেব যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। মানে কি, আমি আপনাকে ভালোবাসে যাব কেন? শুধু শুধু একজনকে মিথ্যা কথা কেন বলবেন? আর যে আপনাকে পছন্দ করে নিশ্চয়ই অতিরিক্ত ভালোবাসে বলেই বিরক্ত করছে। আপনি তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করলেই পারেন। সে তো বলেছে বাসায় আসবে, বাসায় কথা বলে বিয়েটা করে নিলেই হয়। তোমার মুখ থেকে এসব কথা আমি আশা করছি না। আর একটা কথা বলবে না, এক্ষুনি চলো আমার সাথে, কোনো কথা ছাড়া। যদি না যাও আমি তোমার জন্য কতটুকু রাগী হতে পারি সেটা কিন্তু 2 বছর আগে দেখেছো। ঈশান তাচ্ছিল্য করে হাসলো। লুকিং গ্লাসে মেয়েটার দিকে তাকিয়ে দেখলো রাগী চোখে তাকিয়ে আছে। তখনও বলল, কি করবেন? রাগ করে আবার ছেড়ে যাবেন? এছাড়া আর কী বা করতে পারেন আপনি? আপনি কি ভেবেছেন ছেড়ে যাওয়ার কথা বললে আমি ভয় পাবো? অবশ্যই আমি এখন খুশি হই আপনি আমাকে ছেড়ে গেলে, আর তাতে আপনার সাথে আমার দেখা হবে না। মেয়েটা এত কাঁদতে পারে ঈশান জানতো না। ছেলেটা কথাগুলো শেষ করতেই সিনথিয়া ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললো আর ওকে 2 হাতে জড়িয়ে ধরলো। তারপর ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে কিস করে ফেললো। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। বাইকটার সাথে সাথে ব্রেক কষে ফেলেছে, না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। বিষয়টা ভেবে রাগী চোখে তাকিয়ে রইল ঈশান। মেয়েটা কাঁদছে তাই কিছু বলতেও পারছে না। সিনথিয়া নাক টেনে বলতে লাগলো, রাগের মাথায় সেদিন একটা ভুল করে এমন করে কথা বলে ফেলেছিলাম, তার জন্য এরকম কথা বলবে? আমি তোমাকে সবসময় খালি ছেড়ে যাই না, দেখো এবার ছেড়ে যাব না, সবাইকে বোঝাবো। কিন্তু আমি চাইছি না আপনি কাউকে কিছু বলেন। আপনি অন্য কাউকে বিয়ে করে নিন, আমার থেকে ভালো কাউকে, যে আপনাকে ভালো রাখবে। সেটেল হয়ে যান তার সাথে, ভালো থাকবেন। আমার কিছুই নেই, বাবা এতগুলো টাকা দিয়ে হেল্প করলো, সেজন্য একটা ব্যবসা দাঁড় করিয়েছি। তবে এগুলো আমার না, আমি ট্রাই করছি দাঁড়ানোর। আমি যতদিনে নিজের পায়ে দাঁড়াবো ততদিনে আপনার বাচ্চা হাঁটতে শিখে যাবে। খামাকা এসব জেদ করে আমার আশায় থাকবেন না। প্রতিশোধ নিচ্ছ তো? না, একটাবার বিয়ে হতে দাও, তারপর দেখাবো তোমাকে মজা, কি করে আমার থেকে দূরে সরে যেতে পারো, আমিও সেটা দেখতে চাই। কী করবেন আপনি? জোর জবরদস্তি করে সবার সামনে আমাকে ছোট করবেন? আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে ভালোবাসবো, আবার আগের মতো আপনার সাথে সেই সম্পর্ক বজায় রেখে চলবো? এরকম কিছুই হবে না। উল্টো আমাদের আর দুজনের সম্পর্ক আরও নষ্ট হবে, আর আপনার ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটাও শেষ হবে। যদি সেটাই চান তাহলে বলুন, আমি নিজে থেকেই দূরে সরে যাব। এত আজে বাজে কথা না বলে এখন যেদিকে যাচ্ছ সেদিকে চলো। সিনথিয়া ঠিকানা বলে দিতেই ওরা একটা পার্কে চলে আসলো। এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। একটু বাদেই একটা ছেলে এসে ওদের দেখে এগিয়ে আসতেই সিনথিয়া এগিয়ে এসে ছেলেটার সামনে যেতেই ঈশান বাইক থেকে নামলো। সিনথিয়া ওই ছেলেটার সামনে গিয়েই কষিয়ে একটা থাপড় বসালো।
ঈশান বুঝতে পারলো এই ছেলেটাই ওকে বিরক্ত করে যাচ্ছে। ঈশান এগিয়ে এসে সিনথিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। দুজনকে দেখে ছেলেটা অবাক চোখে তাকিয়ে রইল। তখন সিনথিয়া ঈশানের একটা হাত জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখেছিস আমাদের দুজনকে? ও আমরা হবু বর, আমাদের বিয়ের কথা চলছে, আর দুজনের মাঝে সম্পর্ক অনেক বেশি গভীর। এর থেকেও বেশি কিছু শুনতে চাস? তাহলে শোন, আমার সাথে ও সব হয়েছে। এখন কি তুই আমাকে বিয়ে করতে চাইবি? যাকে ভালোবাসি তাকে বিয়ে না করে অন্য কাউকে করব? আর তোকে বিয়ে করলে তুই শুধু আমার সাথে থাকতেই পারবি, কিন্তু আমার ভালোবাসাটা তো দূরেই থাক। কখনো আমি তোকে আমার স্বামী হিসেবে স্বীকারও করব না। আর কি বলছি, তোর সাথে বিয়ে করার কথা চিন্তাও করছিস না? ওর সাথে আমি পালিয়ে যাব। তোর সাথে যদি বিয়েটা হয়ও, খামোখা আমাকে ডিস্টার্ব করছিস। আজকের পর থেকে আমাদের মাঝখানে আসলে সেটা তোর জন্য খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। সিনথিয়া কথাটা বলে ঈশানের হাত ধরে টেনে এনে বাইকের সামনে দাঁড় করাতেই ঈশান বাইকটা স্টার্ট করলে মেয়েটা বলল, কোনো কথা বলবে না তুমি। এই ছেলেটা আমার জীবনে একদম রফা দফা করে ছেড়েছে। ওর জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না, কিছু করে শান্তি পাই না। একদম অতিষ্ঠ করে তুলেছে আমার জীবনটা। এর মতো একটা ছেলে যার লাইফে থাকে, তার আর কষ্ট করে বাঁশ খুঁজে বের করার দরকার হয় না, এমনিতেই এসে হাজির হয়। যত সব বদমাইশ ছেলে পেলে এসেছে জুটেছে আমার কপালে। সিনথিয়া বাইকে উঠে বসে আগের মতো জড়িয়ে ধরল ঈশানকে। তারপর আরেকটা ঠিকানা বলে দিলে সেদিকে যেতে লাগলো। 15 মিনিট বাদে একটা জায়গায় এসে থামাতেই দেখলো কতগুলো মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ঈশান বাইক থামাতেই একটা মেয়ে এসে সিনথিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কতদিন বাদে তোকে দেখলাম। আচ্ছা, এটাই আমাদের জেজু সেই? সিনথিয়া লাজুক হেসে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিতেই ঈশান বলতে লাগলো, আপনারা ভুল করছেন আপু, আমি ওনার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড নই, ওনার ছোট ভাইয়ের বন্ধু, তাই আর কি ওনাকে দিতে এসেছি। জিজু, এসব কথা বলতে হবে না। আপনাদের সম্পর্কে আমরা সবটাই জানি। আমাদের বান্ধবী আপনাকে নিয়ে কত কথা বলে আপনি জানলে অবাক হবেন। প্রতিনিয়তই আপনাকে নিয়ে হাজারটা কথা বলবে। আর আপনার সাথে যখন ব্রেকআপ হলো, যখন আপনি চলে গেলেন ওর লাইফ থেকে, তখন সিনথিয়া অনেক বেশি কান্নাকাটি করেছিল। আপনাকে নিয়ে এত কথা বলতো, রোজ আমাদের জ্বালাতো। এখন আপনি আবার চলে এসেছেন, এখন আমাদের বান্ধবীকে সামলান। আমাদের পক্ষে সম্ভব না এই পাগলিটাকে সামলানো। ঈশান কিছুটা অবাক চোখে সিনথিয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা লজ্জা পেয়ে বান্ধবীদের বকাঝকা করতে লাগলো, ঠিক আছে, আপনি থাকুন, আড্ডা দিন, আর সন্ধ্যায় বাসায় চলে যাবেন, সাবধানে যাবেন। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? তোমাকে আমি যেতে বলেছি? এত তাড়াহুড়ো করো কেন সবসময়? শোনো, তুমি দিনের বাকি সময়টাতে আমার সাথেই থাকবে। সন্ধ্যাতে বাসায় পৌঁছে দিয়ে তারপরে যাবো। আর কোনো কথা শুনতে চাইছি না। ঈশান বেশি কথা বললে সিনথিয়া রাগী চোখে সবার সামনে তাকাতেই ঈশান চুপ করে রইল। ইমোশনালি ব্ল্যাকমেল করতে শিখে গেছে মেয়েটা। ঈশান অনেকক্ষণ চুপ করে থেকে তারপর একটু সময় ভাবলো এর থেকে দূরে থাকতে হবে। ঈশান ওখানে বসেই সিনথিয়ার নতুন নাম্বারটা আবারও ব্লক করলো। তারপর পুরোটা বিকেল ওর সাথে থেকে সন্ধ্যায় সবার সাথে গিয়ে রেস্টুরেন্টে থেকে খেয়ে তারপর নিজেই বিলটা দিয়ে বেরোলো। সিনথিয়া বারণ করছিল ওকে টাকা না দিতে, কিন্তু ঈশান বিল পে করতেই সিনথিয়ার বান্ধবীরা এত খুশি হলো আর ওদের এত খোঁচা মেরে কথা বললো, যার জন্য সিনথিয়া লজ্জায় রাঙা হয়ে গেল। ঈশান মেয়েটাকে বাসায় পৌঁছে দিল আর আসার সময় বলল, আজকের পর আপনি আর আমাকে ডাকবেন না। আপনাকে আমি বারবার বারণ করছি, কিন্তু আপনি হয়তো চাইছেন আপনার ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট হোক, আর না হলে কোনো কারণে আপনি চাইছেন না আমাদের মাঝে সম্পর্কটা থাকুক। অন্য কোনো কারণে আমাকে দূরে সরাতে চাইছেন বলেই হয়তো এমন সব কাণ্ড কারখানা করছেন। ঈশানের সেদিনের বলা কথা থেকে সিনথিয়া বুঝতে পেরেছে ছেলেটা চায় না সব কিছু ঠিকঠাক হোক। মেয়েটা অনেক কান্নাকাটি করেছে, ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। সিনথিয়া মেহেদির থেকে ঈশানের অন্য নাম্বারও নিয়েছে, তারপরও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে ঈশান যখন বুঝতে পেরেছে সিনথিয়া কল করেছে, তখন নিজে থেকে কলটা কেটে দিয়েছে। মেয়েটা অনেক কান্নাকাটি করেছে। মাঝে কেটে গেল 2টা মাস। এই 2টা মাস অনেক চেষ্টা করেও সিনথিয়া ঈশানের সাথে যোগাযোগ করতে পারেনি। মেহেদিকে দিয়েও অনেকবার চেষ্টা করেছে ডাকানোর, কিন্তু ঈশান আসেনি। কাজের বাহানা দিয়ে ব্যস্ততা দেখিয়ে দূরে সরে গেছে।
ঈশান চায়নি বারবার মেয়েটার সাথে যোগাযোগ হোক। ঈশান বাসায় বলে দিয়েছে ওদের যদি ইচ্ছে হয় তাহলে ওর জন্য মেয়ে দেখতে পারে। কয়েকদিন হলো বাসা থেকে বারবার বলছিল বিয়ের কথা। ঈশানও আর চুপ করে থাকতে পারেনি। বারবার এসব কথা বলতেই শেষে রাগের মাথায় বলে দিয়েছে যাকে পছন্দ তার সাথেই ওর বিয়ে দিতে পারে। 2 মাস পরের ঘটনা। আজ শুক্রবার সকাল থেকে ঈশানের কাজের চাপটা কম, তাই ঘুমিয়েছে দুপুর অবধি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। আব্বু আম্মুর সাথে বসে কথা বলছিল। বোনটাও মাঝখানে বারবার বলেছে বিয়েটা করে নেওয়ার জন্য। ঈশান ঠিক করেছে বিয়েটা করে নিলে হয়তো সিনথিয়া ওর পিছন থেকে সরে যাবে, আর 2 দিন বাদেই মেয়েটার হয়তো বিয়ে হয়ে যাবে, আর তাতেই ওকে জ্বালাতে পারবে না। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে এসে সবেমাত্র গা এলিয়ে দিয়েছে। এই ছুটির দিনটাই যতটুকু ঘুমোনো যায় ভেবেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে সন্ধ্যায়। ঠিক তখনই মেহেদির নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করতেই ছেলেটা বলল, যেখানেই থাকিস 8 ঘন্টার মধ্যে আমার বাসায় এসে উপস্থিত হবি। শোন, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আজ। আমি জানি আজকে তোর কোনো কাজকর্ম নেই, তাই আমার সাথে বাসায় এসে এক্ষুনি দেখা করবি। যদি কোনো অজুহাত কিংবা বাহানা দিস তাহলে কিন্তু তোর সাথে আমি আর কথাই বলবো না, বলে রাখলাম। এখনই যেতে হবে? কেবলই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, একটু ঘুমাবো ভাবছি। প্রতিদিন এত এত কাজ করতে হয় জানিসই তো, একদম অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। আর কাজের চাপে কিছু ঠিকঠাক মতো করতেও পারি না। তাই বলছিলাম কি আজকে না যাই, অন্যদিন। সব সময় সব কিছুর জন্য সময় সুযোগ হয় না। আজকে তোকে দরকার, আর তুই বলছিস অন্য কোনো দিন আসবি। আমি কোনো কথা শুনতে চাই না, আর এখন তোকে প্রয়োজন। কালকে এসে কি করবি? কালকে আসলে আজকের মতো পরিস্থিতির সৃষ্টি হবে, নাকি এই পরিস্থিতিতেই পাবো? মানে বুঝতে পারলাম না, কিসের কথা বলছিস তুই? এত কিছু করতে হবে না, তোকে আসতে বলেছি, তুই আসবি। এত কথা বলিস কেন সবাই বিষয়ে? মেহেদির কথা ঈশান ফেলতে পারে না। ছেলেটা কলটা কেটে দিতেই ঈশানও আর দেরি করলো না। আধা ঘন্টার মধ্যেই ওর বাসায় পৌঁছে গেল। বাসায় ঢুকতেই দেখলো নীরব পরিবেশ। আর একটু এগিয়ে এসে দেখে মেহেদির আম্মু আর কাজের লোক মিলে রান্না করায় ব্যস্ত। ঈশান মেহেদিকে যখনই কল করতে যাবে তখনই ছেলেটাও সামনে এসে উপস্থিত হলো। ঈশান কিছু বোঝার আগেই মেহেদি কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, এরকম করে না বললে আসতি না। শোন, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বলতে পারিস এটা আমার বোনের বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই তোকে ডাকা। এখন কোনো অজুহাত শুনতে চাইছি না। সন্ধ্যা অবধি এখানে থাকবি, খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবি। ওরা এসে আপুকে দেখবে, যদি পছন্দ কিংবা না হয়, তারপর যদি বিয়ের কথা বলে তাহলে ছেলে সম্পর্কে খোঁজ খবর নিবি, বুঝেছিস? আমার বোন মানে তোর বোন, তোরও তো একটা দায়িত্ব থাকা দরকার। তাই বলছি যে মোটেও কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না, বুঝলি তো? ঈশান অবাক হলেও মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এখন কি বলবে? এরকম একটা পরিস্থিতিতে এখানে থাকার মতো মন মানসিকতার ইচ্ছে ঈশানের কোনোটাই নেই। ঈশান বারবার বলতে লাগলো ওর কাজ আছে, তারপরও মেহেদি শুনল না। অন্যদিকে সিনথিয়া যখন ঈশানের কথাটা জানতে পারল তখন ওকে পাত্রপক্ষের সামনে আনবে ঠিক তখনই আম্মু বলেছিল। অবশ্য সিনথিয়া রাগের মাথায় বলে দিয়েছিল যে পাত্রপক্ষের সামনে আসবে, কারণ আব্বু আম্মু জিজ্ঞেস করেছিল কাউকে পছন্দ আছে কিনা। সে সময় রাগ করে বলেছিল যে কাউকে পছন্দ নেই, কিন্তু ঈশানের সাথে দেখা হচ্ছে না, তাই জেদ করে এমন কথা বলেছিল। এখন সেই রাগটা আর ধরে রাখতে পারছে না। মনে হচ্ছে ঈশানকে সবার সামনে জড়িয়ে ধরে কান্না করে ফেলবে। এতদিন বাদে ছেলেটাকে দেখছে, কেমন শুকিয়ে গেছে। ছেলেটা এক ধ্যানে অন্যদিকে তাকিয়ে আছে, তবে মেহেদির পাশে দাঁড়িয়ে আছে দেখে মেহেদি একটা সময় ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই এমন সতের মতো দাঁড়িয়ে আছিস কেন? এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বস। ইচ্ছে না থাকার সত্ত্বেও মেহেদির কথাতে ঈশান ওর পাশে বসলো। ছেলেটা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে, আর সিনথিয়া ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করছে খুব ছেলেটাকে জড়িয়ে ধরে, কিন্তু ছেলেটা যে ওকে ইগনোর করে চলেছে গত 4টে মাস যাবৎ। দুজনের মাঝে যা কিছু হয়েছে, যত কিছু হয়েছে, তাতে সিনথিয়া ওর প্রতি আরও বেশি দুর্বল হয়ে গেছে।
সেদিন দেখা হওয়ার পর থেকেই সিনথিয়া ভেবেছে সবটা ঠিক করে নেবে, কিন্তু ছেলেটা নিজে থেকে দূরে সরে গেল। রাগের মাথায় বলে দিল যে বিয়ে করে নেবে, আর পছন্দের কেউ নেই। কিন্তু এখন মনে হচ্ছে যে ভুল করে ফেলেছে। সিনথিয়া কান্নাটাকে খুব কষ্টে চেপে রেখেছে। ঈশান একটাবারের জন্য তাকাচ্ছে না মেয়েটার দিকে। সিনথিয়ার ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে চলে যেতে, আবার পরক্ষণে মনে হচ্ছে সব কিছু শেষ হোক, তারপর না হয় এইসব বিষয়ে কথা বলা যাবে। সিনথিয়ার চিন্তা ভাবনাটা উল্টে গেল। মেয়েটা ভেবেছিল যে সবে মাত্র দেখতে এসেছে ছেলেপক্ষ, তাই ওর মতামতের কথা বলবে। আব্বু আম্মু জিজ্ঞেস করবে ছেলেকে ওর পছন্দ কিনা, কিন্তু ছেলেপক্ষের থেকে যখন বলা হলো মেয়েকে পছন্দ হয়েছে, ওরা চায় সামনের দিকে এগোতে, আর আজকে আংটি পরিয়ে রাখতে চায়। সিনথিয়া কথাটা শোনার সাথে সাথেই যেন আকাশ থেকে পড়ল, মাথাটা ঘুরতে আরম্ভ করলো। আব্বু আম্মুকে কিছুই জিজ্ঞেস করছে না, তাই মেয়েটা আর চুপচাপ থাকতে পারল না। ঈশানের দিকে একবার তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সিনথিয়াকে এমন হুটহাট করে দাঁড়িয়ে পড়তে দেখে ওর আব্বু বলতে লাগলো, কি হয়েছে মামনি, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আব্বু, আমার কিছু বলার আছে। যা বলবে সেটা পরে বলো। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আর তুমি কি না এরকম সিন ক্রিয়েট করছো? আব্বু, বিষয়টা যেহেতু আমাকে নিয়ে, তাহলে আমাকে এইসব নিয়ে ভাবতেই হবে। আব্বু, আমার এই বিয়েটা করার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমার এখন বিয়ে করার মতো ইচ্ছে নেই ওনাকে। আব্বু আম্মু অবাক চোখে তাকাতেই সিনথিয়ার দুই হাত পাত্রপক্ষের সামনে জড়ো করে রেখে বলতে লাগলো, আমি ভাবতে পারিনি আজকে আপনারা দেখতে এসে আমাকে পছন্দ করে ফেলবেন আর বিয়ের কথা বলবেন। আমার পক্ষে সম্ভব নয় বিয়েটা করা, কারণ জানতে চাইলে বলবো আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া অন্য কাউকে নিয়েই ভাবছি না এই মুহূর্তে। তারপরেও যদি আপনারা জোর করে আমাকে ছেলের বউ করতে চান তাহলে করতেই পারেন, তবে আমার পক্ষে সম্ভব না ওনার সাথে সংসার করা কিংবা আপনাদের ছেলেকে বিয়ে করা। দয়া করে আপনারা আসতে পারেন, আর আপনাদের এত দূরে ডেকে আনার জন্য আমি মাফ চাইছি। আপনারা অন্তত আমার মনের অবস্থাটা বুঝবেন। আর আপনাকে বলছি, আপনি অন্তত এইটুকু বুঝতে পারবেন, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে নিজের থেকেও বেশি, সে অন্য কাউকে কী করে বিয়ে করবে। অন্তত এইটুকু ভেবে আমার এখানে আর আসবেন না। মাঝে কেটে গেছে 5টা মিনিট। এই 5 মিনিটে কোনো কথা হয়নি কারো, পুরো বাড়িতে আর সবার মাঝখানে নীরবতা চলছে। তারপর সিনথিয়া চলে যেতে নিয়েছিল, তখন আব্বু ওকে ডেকে দাঁড় করিয়েছে। সিনথিয়া তখনই আবার সেখানে দাঁড়িয়ে পড়েছে। আব্বু এবার বলতে আরম্ভ করে, দাঁড়াও, এমন কথা মানে কি? তুমি কি বোঝাতে চাইছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো? মানে কিসের কথা বলছো তুমি? তুমি কালকেই তো বলেছো তোমার কোনো সমস্যা নেই, পাত্রপক্ষ আসলে তুমি ভদ্রভাবে তাদের সামনে বসবে। তাহলে এখন এসবের মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সরি আব্বু, আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে বিয়ে করা। আমি একজনকে ভালোবাসি, তাকে কথা দিয়েছিলাম, তার ছাড়া অন্য কারোর হব না। অবশ্য আমি জানি না তোমরা কি ভাববে কিংবা কিভাবে আমাদের বিষয়টাকে নেবে। আমি পারছি না ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে। কি বলছিস তুই আপু? তোর মাথা ঠিক আছে? আব্বু এত চিন্তা ভাবনার আর দেখাশোনায় এমন একটা পাত্রের সন্ধান করে আনলো, আর তুই বলছিস কি না তুই অন্য কাউকে ভালোবাসিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? কিসের আজে বাজে কথা বলছিস তুই? শোন ভাই, আমার মাথা খারাপ হয়নি, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আর সবচেয়ে বড় বিষয়, রাগের মাথায় এসব কথা বলছিলাম, কিন্তু যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেললে আমি ভালো থাকতে পারবো না। আব্বু, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক? যাকে এতগুলো দিন ধরে চেনে, যাকে ভালোবেসেছে, তার সাথে ভালো থাকুক। এখন যদি তুমি এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো আর জোর করে অন্য কোথাও বিয়ে দাও, আর বিয়ের পরে জানতে পারো যে ছেলেটা পছন্দ করে বিয়ে দিলে তার সাথে তোমার মেয়ে সুখেই নেই, শুধু সংসারটাই করে যাচ্ছে, কেমন লাগবে তোমার তখন? তুমি কার কথা বলছো? আর কোন ছেলেকে পছন্দ করো? কার অবধি সবই ঠিক ছিল, এই মুহূর্তে ছেলেটাকে পছন্দ না বলে কি এমন কথা বলে? নাকি সত্যি সত্যি অন্য কারোর সাথে তোমার সম্পর্ক আছে? সত্যি কথা বলো মামুনি। আম্মু, তুমি বুঝতে পারছো না, আমি সত্যি বলছি, আমি ভালোবাসি ওকে, অনেক বেশি ভালোবাসি। এবার চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ছেলেটার বুকের ভিতরটা ধূপ ধূপ করছে। এই বুঝি মেয়েটা হাটে হাড়ি ভেঙে দেয়। উল্টোপাল্টা কিছু বললেই হয়তো মেহেদি ওকে ভুল বুঝবে। যেটা নিয়ে ঈশান ভয় পাচ্ছিল সেটাই হবে। কথাগুলো ভাবা শেষ হওয়ার আগেই সিনথিয়ার আব্বু আবারও জিজ্ঞেস করলো, তাহলে চুপ করে আছো কেন? বলো, কে সে ছেলে? কোন ছেলের জন্য তুমি এরকম একটা প্রতিষ্ঠিত ছেলেকে রিজেক্ট করে দিলে? সিনথিয়া ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলতে লাগলো, আব্বু, মেহেদির ফ্রেন্ড ঈশান।
আমি ঈশানকে ভালোবাসি। ভাই তোরা যদি ভেবে থাকিস যে এই কয়েকদিনে আমাদের মাঝে সম্পর্ক হয়েছে তাহলে সেটা তোদের ভুল ধারণা। আসলে ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক, তবে আমার কারণেই দুজনের ভুল বোঝাবুঝি হয়, সম্পর্কটা নষ্টও হয়েছিল। তারপরে আবার ঈশানকে দেখার পর থেকে আমি ট্রাই করছি ওকে ভালোবাসার কথা বলতে, ওকে বোঝাতে, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না। ওকে আমি বারবার বলেছি আমার বিয়েটা তোমরা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করবে, আমি ওকে বিয়ে করে নেওয়ার কথা বলছিলাম, কিন্তু ঈশান আমার কোনো কথাই শুনতে চাইছে না। তোমরা তোমরা প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও আমার উপরে রাগ করে আছে, রাগ করে থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। ভাই যবে থেকে জানতে পেরেছে আমি তোর বোন, তখন থেকে আমাকে আরও ইগনোর করে চলেছে। আমি বুঝতে পারছি না যে কি করে ওকে বোঝাবো, ও কেন আমার সাথে এমন করছে আমি জানি না। ঈশান প্লিজ এই মুহূর্তে অন্তত চুপ করে থেকো না। এখন তো সবাইকে সবটা বলেই দিয়েছি, একদিন না একদিন এসব বিষয় জানারই ছিল। আর তুমি কি সবটা লুকিয়ে রেখে মহৎ হতে চাইছো? তুমি কি আমাকে হারিয়ে ভালো থাকতে পারবে? এখনো তুমি মিথ্যে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। আগের মতো তোমার জন্য আমার প্রতি কোনো ভালোবাসা নেই। যদি এমন কিছু বলো তাহলে আমি বুঝে নেব সত্যি তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। আমি নিজেকে শেষ করে দেবো আজকে। মেহেদি বোনের কথা শেষ হতেই ঝড়ের গতিতে ঈশানের সামনে চলে আসলো। তারপর ঈশানের শার্টের কলার ধরে টেনে ওঠালো, দুহাতে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, আপু এসব কি বলছে ঈশান? তুই আপুকে ভালোবাসিস? আপুর সাথে তুই সম্পর্কে আছিস আর আমি এসবের কিছুই জানি না? এতদিন ধরে তোদের মাঝে সম্পর্ক আর তুই আমাকে একটাবারের জন্য বলিসনি এইসব কথা? ঈশান মাথা নিচু করে রইল। সিনথিয়া এসে যখনই মেহেদিকে ছাড়িয়ে নিতে যাবে তার আগে মেহেদি ওর বোনকে একটা ধাক্কা দিয়ে ঈশানকে কষিয়ে একটা থাপ্পড় বসালো। সিনথিয়া এসে এবার মেহেদিকে আটকে দিল। ও সামনে দাঁড়িয়ে থেকে ঈশানকে প্রোটেক্ট করে বলতে লাগলো, ভাই ওর কোনো দোষ নেই। তুই তুই ওর বন্ধু হওয়ার আগে আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম। তুই ওকে কোনো দোষারোপ করবি না, ওর কোনো দোষ নেই। ও যখন থেকে জানতে পেরেছে আমি তোর বোন, তখন থেকে আমার থেকে দূরে সরে থাকারই চেষ্টা করছে। আর সেদিন যখন তুই ওকে আনতে পাঠালি আমাকে আনতে, সেদিনই আমাদের দুজনের মাঝে দেখা হয়েছে। তুই কেন বুঝতে চাইছিস না আমরা দুজন দুজনকে ভালোবাসি, থাকতে পারবো না একে অপরকে ছাড়া। ঈশান হয়তো তোর কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দিবে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি। ওকে না পেলে মরে যাবো ভাই। তুই কেন বুঝতে চাইছিস না তোর বন্ধুর সাথে আমি অনেক অনেক ভালো থাকবো। আবু আবু বোঝার চেষ্টা করো, ও আমার থেকে জুনিয়র ঠিকই, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। প্লিজ আব্বু সবটা মেনে নাও না, এখন রাগ করে থেকে আমাদের আলাদা করে দিও না আব্বু প্লিজ। আপু সর আমার সামনে থেকে, আমাকে ওর সাথে কথা বলতে দে। মামুনি এসব কি বলছো? ঈশান তোমার ভাইয়ার বন্ধু, আর ছোট ভাইয়ের বন্ধুর সাথে তুমি কি করে? হ্যাঁ আমি ওকে ভালোবাসি, সেই জন্যই এমন করেই বলছি। আর যাকে ভালোবাসি তার কথা বলবো না? আব্বু তুমি কিছু বলছো না কেন? তুমি না বলো আমি তোমার চোখের মনি। আমি আমি তোমার থেকে দূরে গেলে তুমি ভালো থাকবে না? সত্যি করে বলো না যে আমি কষ্ট পেলে তুমি ভালো থাকবে। মেনে নাও না আমাদের সম্পর্কটা। আমি জানি ঈশান আমাদের লেভেলে না, কিন্তু ওর কাছে গেলে আমি অনেক ভালো থাকবো। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না আব্বু প্লিজ। ঈশান চুপ করে আছে। মেহেদি বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে আর সিনথিয়া ততবারই ওকে আটকে দিচ্ছে। তারপর যখন সিনথিয়াকে জোর করে সরিয়ে দিয়ে ঈশানের কাছে যেতে নেবে তখনই মেয়েটা এমন একটা কথা বলবে সেটা কল্পনাও করতে পারেনি। তোমরা কেন বুঝতে চাইছো না ঈশানকে? আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওর সাথে আমার সবটাই হয়েছে। তোমরা কেন বুঝতে চাও না আমি ওকে ছাড়া থাকতে পারবো না? আমি ওর সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছি। কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? আমি সত্যি মরে যাবো ঈশানকে না পেলে, সত্যি মরে যাবো ভাই। সিনথিয়ার মুখ থেকে এমন কথা শোনার পর ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটা সময় সিনথিয়া কান্না করতে করতে নিচে বসে পড়ল। কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে কান্না করার ফলে নিজেকে এলোমেলো করে ফেলছে। ঈশান কল্পনা করেনি সিনথিয়া এমন একটা কথা বলবে। আর এই কথা বলার পর পুরো বাড়িতে স্তব্ধতা নেমে এলো। মাঝে আরও 1 ঘন্টা পার হয়েছে। এরই মাঝে ঈশানের আব্বু আম্মু এসে উপস্থিত হলো মেহেদির বাসাতে।
ঈশান অপরাধীর মতো একটা জায়গায় মাথা নিচু করে বসে আছে। সিনথিয়া ওর সামনাসামনি একটা জায়গায় বসা, আর মেহেদি ওর আম্মু দূরে দাঁড়িয়ে আছে। মেহেদির আব্বু বসে আছে। এমন কিছু দেখে ঈশানের আব্বু আম্মু আর বোন এগিয়ে আসলো। এরপর মেহেদির সামনে দাঁড়াতেই কোনো প্রশ্ন করার আগেই ও সবটা বলল। সব শোনার পর আব্বু আম্মু অবাক চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। ছেলেটাকে কিছু বলার আগেই সিনথিয়া বুঝতে পারল এমন একটা কথা বলাতে আরও বেশি ঝামেলা পাকিয়ে গেছে। সিনথিয়া এবার উঠে এসে ঈশানের আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। আন্টি, আঙ্কেল, আব্বু আম্মুকে আমি বোঝাতে পারছি, তোমরা আমাদের দূরে সরিয়ে দিবে। দেখো, তোমরা যদি আমাদের বিয়েতে মত না দাও, ঈশানকে যদি আমার থেকে দূরে সরিয়ে দাও, আমি সুইসাইড করে নেব। ভাই, ঈশানের উপরে তোর খুব রাগ না? এখন তুই ঠিক কর, তুই আমাদের বিয়েতে মত দিবি কিনা, আব্বু আম্মুকে বোঝাবি কিনা। যদি না বোঝাস আর আব্বু আম্মু যদি আমাদের আলাদা করে দেয় বা দেওয়ার চেষ্টা করে, তাহলে আজকে আমার জীবনের শেষ দিন হবে বলে দিলাম। সিনথিয়া ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা ঈশানের কাছে গিয়ে বারবার ওকে কিছু বলার জন্য জোর করতে লাগলো। সিনথিয়ার আব্বু ওর মুখের দিকে তাকিয়ে রইল। মেয়ে কী সব কাণ্ড ঘটাচ্ছে আজকে, আর এত কথা বলছে যেটা উনি বিশ্বাসই করতে পারছেন না। ঈশানের আব্বু আম্মু অনেকক্ষণ চুপচাপ সবটা শুনলো। নিজের ছেলেকে নিয়ে এমন একটা কাজের কথা শুনলো যার জন্য নিজেরাই লজ্জা পেয়েছে। তারপর দু পরিবারের সবাই আলোচনা করতে লাগলো এখন কি করবে। তারপরও ঈশান কোনো কথা বলছে না। আজকে জীবনের সবচেয়ে বড় বাজে আর কঠিন পরিস্থিতির মুখে দেখে কিছু বলার ভাষা হারিয়ে গেছে ছেলেটার। তার উপর এই মেয়েটার জন্য ওকে বারবার বিপদে পড়তে হয়, আর আজকে সবার সামনে এরকম একটা কথা বলল যার জন্য মেহেদি ওকে খুব বাজে ভাবছে। আর এই ঘটনার পর হয়তো ওকে কখনো বিশ্বাসও করতে পারবে না। যে ভয়টা পাচ্ছিল আজকে সেটাই হলো। অন্যদিকে সিনথিয়া ভাবতে পারছে না যে এত কিছুর পরও কথা বলবে। অনেক জল্পনা কল্পনা আর ঘণ্টাখানেকের আলাপ আলোচনার পর দু পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে। আর সিনথিয়ার এসব কথা শোনার পর ঈশানের আব্বু আম্মু ওর মতামতটা পর্যন্ত জানতে চায়নি। সিনথিয়ার আব্বু আম্মু যখন দুজনের বিয়েতে রাজি হয়, তখন ঈশানের আম্মু গিয়ে সিনথিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে চুমো খেয়েছিল। তারপর মুখের পাশে হাত রেখে বলেছিল, আমি ভাবতে পারিনি আমার ছেলে এমন একটা মেয়েকে ভালোবাসে। যখন জানতে পেরেছিলাম তুমি ওকে ছেড়ে গেছো, তখন অনেক বেশি আফসোস হয়েছিল। এটা ভেবে যে আমার ছেলে এমন একটা বাজে পরিস্থিতির মুখে পড়েছিল, তখন তোমার পাশে থাকা খুব প্রয়োজন ছিল, কিন্তু তুমি ওকে তখনই ছেড়ে গিয়েছিলে। অনেক বড় ভুল করেছো মামনি। ছেলেটার তোমার থেকে যখন মানসিক শান্তিটুকু প্রয়োজন ছিল, তখন তুমি ওর যন্ত্রণাটা বাড়িয়ে দিয়েছো। আমি দেখেছি আমার ছেলেটা কিভাবে এলোমেলো হয়ে পড়েছে। যাই হোক, যেটা হয়েছে সেটার পর ওর দিকে তাকাতে পর্যন্ত পারছি না। আর এসব কিছু হয়েছে সেটা জানার পর আমার লজ্জা লাগছে। আমার ছেলেকে আমি এমন করে শিক্ষা দেইনি, কিন্তু ও কি করে এমন একটা বাজে কাজ কি করে করতে পারলো আমি জানি না। প্রেম ভালোবাসার মাঝে আজকাল এরকম হয়, কিন্তু আমার ছেলে এমন কিছু করছে আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এসব কিছুর জন্য আমাদের মাফ করো। আমি জানি না তোমার আব্বু আম্মু কী সিদ্ধান্ত নেবে, তবে আমরা রিকোয়েস্ট রেখেছি যেন বিয়েটা হয়। সন্ধ্যার মুখে ঈশান আর সিনথিয়ার বিয়ে হলো। ঈশানের বন্ধু আর কিছু আত্মীয় স্বজন আর দু পরিবারের মানুষগুলো উপস্থিত ছিল। মেহেদি এখনও রাগি চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে, এটা ভেবেই যে ঈশান এরকম একটা বাজে কাজ করেছে ওর বোনের সাথে। অন্যদিকে ঈশান ভাবছে মেহেদি ঠিক ওকে এই মুহূর্তে কতটা বাজে আর ছোট মন মানসিকতার ভাবছে। সম্মানটা আজকে ধুলোর সাথে মিশিয়ে দিল মেয়েটা। বন্ধু হয়তো আর কখনো ওকে বিশ্বাস করবে না। বোন জামাই হিসেবে কিছু না বললেও একদম ছোট মন মানসিকতার ভাববে। বিষয়টা ভেবে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিয়েটা হয়েছে তাই সিনথিয়া প্রচণ্ড পরিমাণে খুশি হলো। মেয়েটা এক হাতে ঈশানের একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান কোনো কথা বলছে না, সেই থেকে পাথরের মূর্তির মতো চুপচাপ সেখানেই বসে আছে। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ বোঝালো যেটা হয়েছে সেটা নিয়ে আর না ভাবতে, কিন্তু ঈশানকে কে বোঝাবে? আর ঈশান কী করেই বা ওদের বোঝাবে? যেটা ওরা ভাবছে আর যেটা নিয়ে ওকে সন্দেহ করছে তেমন কিছুই হয়নি, তবে লজ্জা লাগছে খুব। সিনথিয়া ছেলেটার মুখের দিকে চেয়ে থেকে বিষয়টা বুঝতে পারলো।
সিনথিয়ার কেমন সন্দেহ হতে লাগলো যে ঈশানকে পেতে গিয়ে শেষে ওর চরিত্র নিয়ে এমন একটা বাজে কথা বলে ফেলেছে যার জন্য আব্বু আম্মুর সামনে ওকে ছোট করতে বাধ্য হয়েছে। সিনথিয়ার মনে হতে লাগলো বিয়েটা তো এখন হয়ে গেছে, চাইলেও কেউ আর ওদের আলাদা করতে পারবে না। তাছাড়া ঈশানের বন্ধু অর্থাৎ ওর ভাই এখন ঈশানকে ভুল বুঝছে। বিষয়টা ভেবে মেয়েটা বলতে লাগলো, আপু, আম্মু, আঙ্কেল, আন্টি, তোমাদের আমি একটা সত্যি কথা বলতে চাই। আর সে সত্যিটা এখন না বললে হয়তো ঈশানের প্রতি অন্যায় করা হবে। আর অন্যায়টা এতটাই হবে যে আমার সাথে কথাও বলবে না। একটা ভুলের কারণে 2টা বছর দুজন আলাদা ছিলাম। আর আজকের এই ভুলটা যদি শুধরে না নিই তাহলে অনেক বড় ভুল হবে। মানে কি বলছিস আপু তুই? আমি বলতে চাইছি, ঈশান আর আমার মাঝে সম্পর্ক ঠিকই ছিল, কিন্তু ওরা আর আমার মাঝে সম্পর্ক ভেঙে গেলেও আমাদের মাঝে এমন কিছু হয়নি যার জন্য তোমরা ঈশানকে ছোট ভাবছো। সম্পর্কের শুরুটা আমার জন্যই হয়েছিল আর আমার জন্যই শেষ হয়েছিল। আর আজকে বিয়েটাও আমার জন্য হলো। আবার যাকে ভালোবাসি তাকে আমার জন্যই সবাই ভুল বুঝছো। তাই আমি এখন সত্যিটা তোমাদের বলে দিলাম। এরপরেও যদি তোমাদের আমাকে শাস্তি দিতে হয় তাহলে দিতে পারো। এখন তো তোমরা আর ঈশানকে ভুল বুঝবে না। আমি আশা করি তোমরা অন্তত ওকে যতটুকু ছোট ভাবছো ততটুকু ছোট করে আর ভাববে না। আর হ্যাঁ, ঈশান, এখন তো তুমি খুশি যে আমি সবাইকে সত্যিটা বলে দিয়েছি। তোমাকে না হারিয়ে ফেলবো তাই এমন একটা মিথ্যে বলেছি। এর জন্য যদি আমার অন্যায় হয়ে থাকে, অনেক বড় ভুল করে থাকি, তার জন্য তুমি আমাকে শাস্তি দিও। আমাকে আমাকে কষ্ট দাও, তারপরেও এমন চুপ করে থেকো না। গত 2টা মাস তুমি আমার সাথে কথা বলো না। পুরনো স্মৃতিগুলো যখন জেগে উঠেছিল ভেবেছিলাম সবটা ঠিক করে নেব, শুধরে দেব, কিন্তু তখন তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি আমার সাথে কথা বলছো না, তাতে আমার দমটা বন্ধ হয়ে আসছে। সিনথিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। ঈশানের বোনটা ওর পিছন পিছন গেল। অন্যদিকে মেহেদি ঈশানের গায়ে হাত তুলল, সেজন্য হাত জোর করে মাফ চাইল। তার বড় ছেলেটা কোনো কথা বলল না। ঈশানকে রাতে আর বাসায় যেতে দেওয়া হলো না। রাতে খাওয়া দাওয়া শেষে ঈশানকে রুমে পাঠানো হলো। প্রথমে ঈশান চুপ করে থাকলেও সবাইকে আশ্বস্ত করলো অন্তত আর যাই হোক সিনথিয়ার সাথে কোনো রাগ অভিমান দেখাবে না। ছেলেটা রুমে এসে দেখলো সিনথিয়া বেডের এক সাইডে শুয়ে কান্না করছে। ঈশান মেয়েটার সাথে কোনো কথা বলেনি। মাঝরাতে বুঝতে পেরেছে কেউ একজন বুকের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে। পরদিন সকালে খেয়াল করে দেখলো সিনথিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তবে ওকে দেখে মেয়েটা ব্যালকানিতে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে আসলো। ভাবেনি হুটহাট করে বন্ধুর বোনকে অর্থাৎ এক্স গার্লফ্রেন্ডকে, যাকে এত বেশি ভালোবাসে, যাকে হারিয়ে নিঃস্ব লাগছিল, সেই মেয়েটাকে কাল বিয়ে করে ফেলেছে। ঈশান ভাবলো রাগ করে থেকে হবেই বা কি, মেয়েটা ভুলটা করেছিল সেটা শুধরে নিয়েছে আর সত্যিটা সবাইকে বলেছে। কথাগুলো ভেবেই ঈশান ব্যালকানিতে আসলো। মেয়েটা এখনও বারবার ফুপিয়ে উঠছে। ঈশান পিছন থেকে দাঁড়িয়ে মেয়েটার সাদা উন্মুক্ত কোমরটা দেখলো। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, আর এক মুহূর্ত দেরি করলো না। কান্নাটা থামাতে হবে পাগলিটার। যে ভুল করেছিল সেটা শুধরে নিয়েছে, তার উপর এত রাগ যে দেখালে সম্পর্কটা নষ্ট হবে। যাকে ভালোবাসতো তাকে পেয়ে গেছে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? ঈশান সিনথিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরতেই মেয়েটা চমকে উঠল। তারপরও চুপ করে রইল। মেয়েটা রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রইল। চোখ জোড়া বন্ধ করে নিতেই ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ডোবালো। সিনথিয়ার গলার কয়েকটা কিস করতেই মেয়েটা কেঁপে উঠল আর ঈশানের হাতের উপর 2 হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, খুব রাগ আমার উপরে তোমার, তাই না? এখন রাগ দেখাও না কেন? আমাকে মারো, বকো, যা ইচ্ছে তাই করো। আমার চুপ করে থেকে টর্চার করো না প্লিজ। উফ, কথা বলো না তো, আমাকে আদর করতে দাও জান পাখি। লাগবে না তোমার এতদিন এই ভালোবাসা কোথায় ছিল? একটা বার কাল রাতে আমাকে জড়িয়ে ধরনি। আমি সত্যি বলে দিলাম, তারপরেও কি তোমার মনে হয়নি আমি কাঁদছি, কষ্ট পাচ্ছি? একবার এসে আমাকে একটু জড়িয়ে ধরা উচিত তোমার আবার ভালোর জন্য এত বড় একটা মিথ্যে কথা বলে আবার সত্যিটাও বললাম। অন্তত একটা বার তো কথা বলা উচিত ছিল। রাগ যে দেখালেও সবটা ঠিক হয়ে যেত, কিন্তু কোনো কথাই বললে না তুমি। আমি কষ্ট পেলেও তোমার কিচ্ছু যায় আসে না, তাই না?
ঈশান সিনথিয়ার কথার কোনো জবাব দিল না, তবে ওর ঘাড়ে আর গলায় কয়েকটা বাইট দিতেই মেয়েটা চুপচাপ হয়ে গেল। চোখ জোড়া খিচে বন্ধ করে নিল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মেয়েটার বুকের ওঠানামাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ঈশান ওর ঘাড়ে আর গলায় চুমো দিচ্ছে আর দু হাতে পেটের উপর স্লাইড করছে। একসময় সিনথিয়া আর থাকতে না পেরে পিছন দিকে ফিরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান ওর মায়াবতীকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেলো। সিনথিয়া ওর বুকে মুখ গুজে দিয়ে বলল, আই লাভ ইউ ঈশান, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ লট। আই লাভ ইউ টু আমার জান পাখিটা। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।